শীতের রাতে আমি, আমার বড় আপু এবং তার বান্ধবী একসাথে শুয়েছিলাম। বাড়ি ভর্তি মেহমান। জায়গা না থাকায় যা হলো আর কি। আমি, আপু এবং তার বান্ধবী রাতে একসাথে ঘুমানোর পর গভীর রাতে ঘুমের মধ্যে আমি অনুভব করলাম কেউ আমার সাথে এলোপাতাড়ি করার চেষ্টা করছে। ঘুম থেকে চোখ মেলে দেখি আপু এবং তার বান্ধবী মিলে আমাকে যা করল তা শুনলে বন্ধুরা তোমাদের মাথা ঘুরে যাবে। বন্ধুরা, গল্পটি অনেক ইন্টারেস্টিং। আশা করি পুরো গল্পটি তোমরা খুব মনোযোগ সহকারে শুনবে। তাহলে চলুন বন্ধুরা, গল্পটি শুরু করি। গল্পটি শুরু করার আগে বন্ধুরা, তোমাদের নিকট আমার বিশেষ অনুরোধ, দয়া করে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা। হ্যালো বন্ধুরা, আমি আমজাদ হোসেন। আজকে আমি তোমাদের মধ্যে যে গল্পটি বলবো সেটি হলো আমি যখন ক্লাস 9-এ পড়ি। বন্ধুরা, তখন কিন্তু আমার বয়ঃসন্ধিকাল। বয়সের তাড়নায় শুধু চোখের মধ্যে রঙিন অনেক কিছুই ঘুরপাক খায়। আর নতুনের সন্ধান করি কিভাবে একটু নিজেকে ভালো রাখা যায়। মাঝে মাঝে বিভিন্ন রকমের ইন্টারেস্টিং গল্পের বই পড়ি। প্রায় আমি কিছু রোমান্টিক গল্পের বইও পড়ি। উপন্যাস পড়তে আমার খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, যদি কোনো বয়ঃসন্ধিকালের কিছু গল্পের বই পাই তাহলে আমি আরও খুব মনোযোগ দিয়ে পড়ি। বয়সের তাড়নায় আমার মনে শুধু উতাল পাতাতেও খেলে। আমাদের ক্লাসের সুন্দরী মেয়ে দেখলে শুধু হাঁ করে চেয়ে থাকি। আর কল্পনায় তাদের দেখে দেখে মাঝে মাঝে রাতে গোপন কাজ করতাম। আর মনে মনে ভাবতাম, যদি কাউকে পাইতাম তাহলে অনেক মজা করে উপভোগ করতে পারতাম। মনে শুধু তখন একটি কল্পনাই, কিভাবে মেয়েদের সাথে প্রেম করতে পারতাম আর তাদের সাথে একটি মজা করতে পারতাম। বেশিরভাগ সময় মনে মনে ভাবতাম, হয়তো আমিও একদিন এইরকম রোমান্টিক মুহূর্ত পাব আমার জীবনেও কোনো না কোনো এক সময়। এই রকম সুবর্ণ সুযোগ আসবে। মনের মধ্যে সব সময় উতাল পাতাল ঢেউ উঠত। মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মজাদার গান শুনতাম। আর যদি কোনো আমার সমবয়স্ক মেয়ে পাইতাম তাহলে তার সাথে বেশি বেশি গল্প করতে মন চায়। ভালোবাসার কথা বলতে মন চায়। মন চায় তো তাদের সাথে অন্য এক দুনিয়ায় হারিয়ে যায়। মোট কথা বন্ধুরা, আমার মধ্যে তখন পুরোপুরি বয়ঃসন্ধিকালের পরিবর্তন। আমার মাঝে তখন প্রায় স্পষ্ট বোঝা যাচ্ছে, গলার আওয়াজ সবকিছুই বড় হয়ে গেছে। এমনকি নিচেও প্রচুর গজিয়েছে। কিন্তু হায়, এসব হলে কি হবে? আমার চেহারায় কোনো মায়াগোর প্রতিছায়ার চিহ্ন পড়ল না আজও। আমি দেখতে ছিলাম অনেকটা সরল শিশুর মতোই। কেউ দেখলে জীবনে কল্পনাই করবে না যে আমি এত সরল। যাই হোক বন্ধুরা, মাঝে মধ্যে আমি নির্জন জায়গায় একটি গোপন কাজ করতাম, যে কাজটি প্রায় প্রত্যেক পুরুষই বয়ঃসন্ধিকালে সবচেয়ে বেশি করে থাকে। কিন্তু আমাকে দেখলে কেউ ভাবতেও পারত না যে আমি এই গোপন কাজটি করি। মাঝে মধ্যে স্নান করতে গিয়েও ওয়াশরুমে পানি টেপ ছেড়ে দিয়ে মনের ইচ্ছামতো সুন্দরী মেয়েদের কথা ভাবতাম। আর ইচ্ছামতো এই কাজটি করতাম। যাই হোক বন্ধুরা, মূল ঘটনায় আসি। আমার বাবা একজন ব্যবসায়ী, মা গৃহিণী। আমরা এক ভাই এক বোন। বলতে পারেন আমাদের সুখী পরিবার। বোন হলো আমার বড়। আমার বোনের নাম উর্বশী। সে আবার ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থনীতি বিভাগে পড়ে। আমার বোনটি অনেক কিউট এবং মিষ্টি। কি দারুণ তার চেহারা! ছোটবেলায় সে আর আমি একসাথে থাকতাম। তাকে নিয়ে কত কানামাছি খেলতাম। যাই হোক, এখন আমিও বড় হয়ে গেছি। সেও বড় হয়ে গেছে। কিন্তু সে আমার থেকে অনেক বড়। প্রায় 6 বছরের বড়। তার দৃষ্টিতে এখনো আমি খোকা। আমার বড় বোন আমাকে অনেক ভালোবাসত। সে ঢাকা ইউনিভার্সিটিতে একটি মেসে থাকে। বছরে 2-4 বার আসে বাড়িতে বেড়ানোর জন্য। কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে পড়তে গিয়ে যে আমার বড় বোন এত সুন্দর আর স্মার্ট হয়ে গেছে তা মাঝে মাঝে সে বাড়িতে আসলেই বুঝতে পারতাম। মোট কথা, সে এত সুন্দর আর এত লাবণ্যময়ী এবং আবেদনময়ী হয়ে গেছে তা আগে আমার চোখে কখনো ধরা পড়ে নাই। তাকে দেখলে মনে হয় যেন সুপার হিরোইন। কি বলবো বন্ধুরা, যদিও সে আমার নিজের বোন, তারপরেও তাকে দেখে আমার মাথা ঘুরে যায়। মাঝে মধ্যে মনে হয় আমি তার প্রেমে পড়ে যাই। আবার সেই সাথে প্রচুর মেধাবী বটে। কি যে করি, মাথায় কোনো আইডিয়া আসতেছে না।
তখন মাথায় এক শয়তানি বুদ্ধি কাজ করে। আপু যখন বাড়িতে আসত, তখন প্রায়ই আমি লুকিয়ে লুকিয়ে তার বিভিন্ন দৃষ্টিভঙ্গি দেখতাম। কি সুন্দর দেখতে! তাকে দেখলেই মনে হতো আমি তার প্রেমে পড়ে যাই। দেখার সাথে সাথেই আমার হয়ে যেত। তারপরেও মনে মনে ভাবতাম যদি আমার বোনকে আমি ফাঁদে ফেলতে পারতাম, তাহলে হয়তো আমার মনের আশা পূর্ণ হতো। এত সুন্দর, এত লাবণ্যময়ী, হয়তো আমি আর জীবনে কোনোদিন পাব না। এই ভেবে ভেবে আমার দিন কাটতে লাগল। কিন্তু এই দুঃখে আমার বেশি দিন থাকতে হয়নি। আমার জীবনে কিছুদিন পরেই এমন একটি ঘটনা ঘটল, যা চিন্তা করলে এখনো আমার সারা শরীরে এক ধরনের পুলক অনুভব হয়। আমার প্রথম কাজের অভিজ্ঞতা। আমার মনে হয় ঘটনাটি লিখে আপনাদের বোঝাতে পারবো না। মনে হচ্ছিল জীবনে এর চাইতে সুখ আর কিছু হতে পারে না। তারপরও আপনাদের বলছি। ঘটনাটি অনেক আগের। 2022 সালের ডিসেম্বর মাস। বার্ষিক পরীক্ষা সবেমাত্র শেষ হয়েছে। অনেক ফ্রি টাইম। তার উপর আমাদের গ্রামেও প্রচণ্ড শীত পড়েছে। শীতের কারণে ঘর থেকে তেমন বেরো হতে পারছিলাম না। এমন সময় আমার উর্বশী আপু ফোন করে জানালো, সে নাকি তার এক বান্ধবীকে নিয়ে গ্রামের বাড়িতে আসছে। উর্বশী আমার বড় বোন। ও গত বছর ঢাকা ইউনিভার্সিটিতে অর্থনীতি বিভাগে চান্স পায়। তাই পড়ালেখার সুবাদার্থে ও ঢাকায় থাকে। বছরে 2 থেকে 4 বার গ্রামে আসে। আপু এই প্রথম কোনো বান্ধবীকে নিয়ে গ্রামে আসছে। তাই ঘরের সবাই আনন্দিত। ঘরের সবাই বলতে আমি মা আর বাবা ছাড়া তো আর আমাদের কেউ নেই। উর্বশী আপু জানালো ওরা ডিসেম্বর মাসের 25 তারিখ গ্রামে আসবে। বলল থাকবে সপ্তাহখানেক। এই কথা শুনে তো আমি আনন্দে আত্মহারা। বড় বোন ও তার বান্ধবীর জন্য তখন থেকেই অপেক্ষা করা শুরু করলাম। অপেক্ষা করতে করতে যেন আমার দিন কাটছিল না। দেখতে দেখতে 25 তারিখ চলে এলো। আমি যতটা সম্ভব পরিপাটি হয়ে তাদের অপেক্ষা করতে লাগলাম। সন্ধে 7টার সময় আপু আর তার বান্ধবী আমাদের বাড়িতে পৌঁছলেন। ঘরে ঢুকেই আপু বলতে লাগলেন, গ্রামে এত ঠান্ডা রে বাবা, সারা গা একেবারে কাঠ হয়ে গেল। একটু বিশ্রাম নেয়ার পর আপু তার বান্ধবীকে আমাদের সাথে পরিচয় করিয়ে দিতে লাগলেন। আপুর বান্ধবীর নাম রামেলা। রামেলাকে দেখার সাথে সাথেই আমি আরো পাগল হয়ে গেলাম। সে তো দেখছি আমার আপুর চাইতে আরো বেশি সুন্দরী। কি ঠাসঠাসা চেহারা! দেখেই মনটা শান্তিতে ভরে গেল। রামেলা টাইট জিন্স প্যান্ট আর হলুদ রঙের সোয়েটার পরেছে। আমার চোখের মধ্যে সবকিছু জল জল করে ভাসছে। কিন্তু সোয়েটারের আড়ালে তাকে খুব স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে দেখেই বোঝা গেল তার সবকিছুই খুব চমৎকার। আপু মা বাবার সাথে রামেলার পরিচয় করিয়ে দেবার পর আমার কাছে আসলো, রামেলাকে বলল, এই হলো আমার ভাই আমজাদ হোসেন, দেখতে হালকা পাতলা হলে কি হবে, এইবার ক্লাস 10-এ উঠবে। তারপর আপু রামেলাকে বলল, আমজাদ হোসেন খুব লাজুক ছেলে। আমার বোন তার বান্ধবীকে বলতে লাগল, দেখ রামেলা, তোকে দেখে আমার ভাইটা কি লজ্জা পাচ্ছে। রামেলা সাথে সাথে আমাকে বলল, হোসেন ভাই, আমাকে তোমার লজ্জা পাবার কিছু নাই। আমি তো তোমার বোনের বান্ধবী, মানে বোনে তো। প্লিজ ভাইয়া, তুমি আমাকে দেখে লজ্জা পেও না। তুমি আমার সাথে ফ্রেন্ডলি কথা বলবে, তোমার আপুর সাথে যেরকম কথা বলো। আমি হ্যাঁ রোধক মাথা নাড়লাম। এভাবেই রামেলার সাথে আমার প্রথম আলাপ হয়। তো সময় গড়ালো, দেখতে দেখতে রাত 10টা বেজে গেল। মা আমাদের ডাকলেন খাওয়ার জন্য। ইতিমধ্যে রামেলার সাথে আমার অনেক ভাব জমে গেছে। খাওয়া দাওয়া শেষ হতে হতে প্রায় 10টা 30 বেজে গেল। 10টা 30 আমাদের গ্রামের হিসাবে অনেক রাত। তাই স্বাভাবিকভাবে ঘুমানোর কথা উঠল। আমাদের বাড়ি খুব বড় যে তেমন নয়, ছোটখাটো, তবে একটি ছোট পরিবারের জন্য মানানসই। অতিথি কেউ এলে ঘুমানোর জন্য একটু সমস্যা দেখা দেয়া। 2টাই শোয়ার রুম। এক রুমে মা আর বাবা ঘুমান, অন্যটায় আগে আমি আর আপু ঘুমাতাম। আপু আর আমার বিছানা যদিও আলাদা ছিল, তারপরও এক রুমেই থাকতে হতো। যেহেতু আপু ঢাকা থেকে আসছেন, সাথে তার বান্ধবীও, তাই মা আগে থেকেই দুটো বিছানায় সুন্দর করে রেখেছেন। শীতের সময় বিধায় দুটো বিছানায় প্রকাণ্ড সাইজের লেপ রাখা হয়েছে। তো বিছানা যখন 2টি, তাই কে কোনো বিছানায় ঘুমাবা তা নিয়ে আমি, আপু আর রামেলা ভাবতে শুরু করলাম। ভাবতে ভাবতে আমরা ঠিক করলাম, ঠিক হলো, আমি আর রামেলা এক বিছানা, আর ডান্নটায় আপু ঘুমাবে। সিদ্ধান্ত আপুই বলে দিলেন। কারণ হিসেবে বললেন,
রামেলার সাথে আমি যেন একটু গল্প সল্প করি তাই। তো শীতের রাত, আমাদের সবার শরীর ঠান্ডায় একেবারে নাজেহাল। আপু, রামেলা, আমি রাত 12টা পর্যন্ত জমিয়ে আড্ডা দিলাম। আড্ডা শেষ হবার পর এখন ঘুমানোর পালা। আপু আর রামেলা ঘুমানোর কাপড় পরে নিলেন। আমি আর রামেলা শুয়ে পড়লাম। আপু অন্যটায়। রামেলা আর আমি এক লেপেই ঘুমাতে হবে। কারণ বিছানায় একটি মাত্রই লেপ। লাইট নিবানোর পর ঘর অন্ধকার হয়ে গেল। রুমের ডিম লাইট নষ্ট যার কারণে রুমটি প্রায় ঘুটে ঘুটে অন্ধকার। এই অন্ধকারে আমি আর কি করব? রামেলার সাথে একটু আধটু গল্প করতে শুরু করলাম। আমরা গল্প করতে করতে হঠাৎ দেখলাম আপু ঘুমিয়ে গেছে। আপুর এমন ঘুম যে তার চোখে জল ঢেলে দিলেও সহজে ঘুম ভাঙে না। আমি হলাম আপুর উল্টো প্রকৃতির। আমার ঘুম সহজেই লাগতে চায় না। ঘুমাতে অনেক রাত হয়ে যায়। মিতার সাথে শুয়ে কথা বলে জানলাম ও আমার মতো। ঘুম অনেক চেষ্টার পর আসে। তো কি করা? রামেলা আর আমি কনকনে শীতের রাতে এক লেপে শুয়ে গল্প করতে লাগলাম। রামেলা আমাকে বলল, তোমাদের এখানে তো অনেক ঠান্ডা, লেপেও ঠান্ডা হয়ে আছে। আমি বললাম, হ্যাঁ আপু ঠিক বলছেন। রাত যত বাড়ে ঠান্ডাও তত বাড়তে থাকে। রামেলা শুনে ভয় পেয়ে গেল। বলল, হায় ভগবান, আজ না জানি কি ঠান্ডা লাগবে। আমি অভয় দিয়ে বললাম, ভয় পাবার কিছু নেই। আমি আছি তোমার সাথে। তুমি কোনো চিন্তা করো না। তারপর গল্প করতে করতে হঠাৎ আমি ঘুমিয়ে পড়লাম। রাত যখন গভীর হলো তখন আমি অনুভব করলাম কেউ আমার সাথে মজা করার চেষ্টা করছে। তখন আমি আধ ঘুমে। ওমা, আমি ঘুম থেকে একটু ওঠে দেখি আপুর বান্ধবী আমাকে বাচ্চা মনে করে আমার সাথে কেমন জানি অদ্ভুত আচরণ করছে। গভীর রাতে হঠাৎ কেউ আমাকে নিয়ে এলো পাতারি করার কারণে। আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙার ফলে আমি চোখ মেলে দেখি আমার দিদি আর তার বান্ধবী মিলে আমার সাথে এক অন্যরকম আচরণ করার চেষ্টা করছে। আমি তাদের আচরণ দেখে প্রথমে ভয় পেয়ে যাই। তারপর তারা আমায় বলে, তুমি যদি আমাদের কথা শুনো তাহলে আমরা তোমাকে কিছু করব না, আর যদি না শুনো তাহলে মেরে ফেলব। আমি বললাম, না আপু, আমি তোমাদের সব কথা শুনব। আর আমিও তখন মনে মনে ভাবলাম, এত মেঘ না চাইতেই জল। এতদিন আমি মনে মনে যা পোষণ করতাম তা তো দেখি আজ আমার হাতের মুঠোয় ধরা দিয়েছে। তারপর আমি তাদের প্রস্তাবে রাজি হয়ে গেলাম। বন্ধুরা তারা দুইজন আর আমি একা। কি করে তাদের সাথে পারি? তারপরেও আমি অনেক চেষ্টা করলাম তাদের খুশি করতে। সবচেয়ে মজার ব্যাপার হলো, আমাদের সকলেরই সেদিন ছিল জীবনের প্রথম এমন অভিজ্ঞতা, যার কারণে প্রথমবার একটু সমস্যা হলেও যখন প্রথম আমি তাদের সাথে কাজ করতে যাই, আমি কিভাবে কাজ শুরু করব কিছু বুঝে উঠতে পারলাম না। তার আপু তার বান্ধবী মিলে আমাকে শিখিয়ে দিল আমি কিভাবে কাজ করতে হবে। তারপর বন্ধুরা, আমি একাই আপু এবং তার বান্ধবীর সাথে সারা রাত ইচ্ছামতো কাজ করে আমার মনের আশা পূরণ করলাম। তবে প্রথম প্রথম আমার একটু অসুবিধাই হয়েছিল। তারপর আমার কাছে অনেক মজা লেগেছিল। তাদেরও প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছিল। একটু পর তারা স্বাভাবিক হয়ে গেল। বন্ধুরা, প্রকৃতপক্ষে সেদিনের রাতটা আমার জীবনের স্মরণীয় রাত। সেদিন এত আনন্দ পেয়েছিলাম যা তোমাদের ভাষায় বোঝাতে পাবো না। তারপর বন্ধুরা প্রায় এইভাবে এক সপ্তাহ পর্যন্ত আমাদের হয়েছিল। এক সপ্তাহ পর আমার আপু এবং তার বান্ধবী ঢাকায় চলে গেলে। তবে তারা ঢাকা চলে যাওয়ার কারণে কিছুদিন আমার মনটা খারাপ ছিল। এতদিন তাদের কাছ থেকে আমি যা পেয়েছি হয়তো তা আমি আর কোনোদিন পাব না, এই ভেবে আমার চোখে জল চলে আসলো। তারপরেও নিজেকে সান্ত্বনা দিলাম, যাই হোক অবশেষে অনেক দিনের ক্ষুধার্তের মধ্যে একটু তো খেতে পারলাম। যা খেয়েছি তাতে 6 মাস চলবে। বন্ধুরা, এরপরেও আমার আপু যদি ঢাকা থেকে আসতো, তার সাথে আমার এরকম হতো। আস্তে আস্তে আমিও তার সাথে একদম ফ্রি হয়ে গেছিলাম। বন্ধুরা, এরপর থেকেই আপু যখনই ঢাকা থেকে আমাদের বাড়িতে আসতো তখনই সে আর আমি এরকম ইন্টারেস্টিং কাজ করতাম। এভাবেই কেটেছিল আমার বয়ঃসন্ধিকাল। সত্যি আজকে সেই বয়ঃসন্ধিকালটাকে আমি খুব স্মরণ করি এবং সারা জীবন স্মরণ করব। বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আবারও আসবো তোমাদের মধ্যে নতুন কোনো ভিডিও নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে
তাহলে একটি লাইক দাও। প্রতিদিন আমি তোমাদেরকে একটা করে নতুন গল্প উপহার দিব। তাই তোমাদেরকে অনুরোধ করে বলছি, তোমরা যদি এই রকম ধরনের ইন্টারেস্টিং গল্প পেতে চাও, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। পরিশেষে তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করি। ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। অনেক সময় ঘটনা আমাদের নিয়ন্ত্রণে থাকে না। অর্থাৎ আমরা যা করতে চাই তা করা হয় না। আবার যেটা করতে চাই না সেটা আপনা-আপনি ঘটে যায়। এই ঘটনাটাও তেমনি একটা ঘটনা। যা আমি করতে চাইনি সেটা আপনা-আপনি ঘটে গেল। আর এর ফলে দুর্ভাগ্যক্রমে ১৯ বছরের একটা আনকোরা কুমারী মেয়েকে গিয়ে কিনা তার ৪২ বছর বয়স্ক মাকে ঘটনাটা খুলেই বলি। আমাদের জয়েন্ট ফ্যামিলি না হলেও বাবা কাকারা সবাই একই জায়গায় যার যার মতো বাড়ি বানিয়ে বসবাস করত। ফলে হাড়ি আলাদা হলেও বাড়ি একটাই বলে মনে হতো। আমি তখন ২২ বছরের টকবগে যুবক। মেয়ে মানুষ ওস্তাদ। আমার ছোট কাকার মেয়ে রেনুর বিয়ে উপলক্ষে বিরাট উৎসব আনন্দের আয়োজন করা হল। কাকার ঘুষের টাকা খরচ করায় কোনো কৃপণতা নেই। কাছের দূরের যত আত্মীয় স্বজন ছিল সবাইকে পরিবারশুদ্ধ দাওয়াত করে এনেছিলেন। তাদের মধ্যে ছোট চাচির সবচেয়ে ছোট বোন ময়না খালা। আর তার মেয়ে মায়াও ছিল। মায়া তখন কলেজে পড়ে, অসম্ভব রকমের সুন্দরী আর খুবই অহংকারী। তবে অহংকার করা ওকে মানায়। অহংকার করার মতো ঐশ্বর্য যে তার ছিল, সেটা যে তাকে একবার দেখেছে সেই স্বীকার করে নিয়েছে। আত্মীয় স্বজনদের মধ্যে বিশেষ করে মহিলারা ছোট কাকিকে পরামর্শ দিয়েছিল বিয়ের সময় মায়া যেন পাত্রপক্ষের সামনে না যায়। তাতে রেনুর বিয়েটা ভেঙে যেতে পারে। মায়ার বাবা ৭১-এর শহীদ। মায়া তখন ময়না খালার পেটে। মায়ার জন্মের পর ময়না খালা মায়ার বাবার স্মৃতিটাই আঁকড়ে ছিল। আমার মা, চাচি এবং আরও শুভাকাঙ্ক্ষীরা ময়না খালাকে পুনরায় বিয়ে করার জন্য নানাভাবে বুঝিয়েও রাজি করাতে পারেনি। মায়া ওর মায়ের রূপটা পেয়েছে। ময়না খালার বয়স প্রায় ৩৭ হলেও খালার বাঁধন এতটাই অটুট ছিল যে সেটা সহজে অনুমান করা যেত না। বিশেষ করে অন্যান্য মহিলাদের যেমন একটা বাচ্চা হয়ে গেলে বিশাল বিশাল হয়ে নিচের দিকে ঝুলে পড়ে, যেটা বেঁধে টেনে ওঠালেও ওঠে না, তেমন ছিল না। এক কথায় ময়না খালা তখন ওই বয়সেও তার উপযুক্ত বয়সী পুরুষদের কাছে যথেষ্ট বিষয় ছিল। তবে আমি কখনো ময়না খালাকে অন্য নজরে দেখিনি। তার অবশ্য আরও একটা বিশেষ কারণ ছিল, আর সেটা হলো আমার নজর ছিল মায়ের দিকে। ময়না খালা মায়াকে নিয়ে প্রায় ছোট চাচির বাসায় আসতেন। আর বেশ কিছুদিন করে থেকে যেতেন। বিশেষ করে যখনই মায়ের স্কুল কলেজ ছুটি থাকত তখনই চলে আসতেন। আমি অবশ্য গোপনে একটা বিষয় জেনে ফেলেছিলাম। স্থানীয় একজন প্রভাবশালী এবং বিত্তমান ব্যক্তি ময়না খালার প্রতি আসক্ত ছিল। সে প্রায়ই খালার বাসায় বিভিন্ন ছলছুতো নিয়ে আসত আর ইনিয়ে বিনিয়ে খালাকে পটানোর চেষ্টা করত। সেজন্যেই খালা সুযোগ পেলেই চাচির বাসায় চলে আসতেন। ময়না খালার সাথে আমার সম্পর্ক ছিল অত্যন্ত সহজ, স্বাভাবিক এবং সুন্দর। অনেক সময় গল্প বাঁধন ঠেলে ফুলে থাকা খালার অপূর্ব সুন্দর বের হয়ে পড়ত। আমার অজান্তেই চোখ পড়ে যেত সেখানে। আর ময়না খালা সেটা খেয়াল করে একটা মিষ্টি হাসি দিয়ে উঠিয়ে নিত। ছোট চাচির বাসায় এসে খালাকে কখনো চুপটি করে বসে থাকতে দেখিনি। সবসময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকত। একবার আমি গোসল করার জন্য বাথরুমে গিয়ে দেখি খালা কাপড় ধুচ্ছে। আমাকে দেখে বলল, একটু দাঁড়া, আমার প্রায় হয়ে গেছে, কাপড়গুলো ধুয়ে নেই। গ্রামের বাথরুম, খোলা জায়গায়, তবে গ্রাম হলেও আমাদের বাড়ির বাথরুম ছিল পাকা করা। আমি বাথরুমের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। খালা কাপড়গুলো আছড়ানো শেষ করে বালতিতে পানি নিয়ে ধুতে লাগলেন। সেজন্যে খালাকে বসা থেকে উঠে দাঁড়িয়ে বাকিয়ে হামা দিয়ে ধুতে হচ্ছিল। খালার সরে গিয়েছিল। কিভাবে যেন উপরের একটা খুলে গিয়েছিল। খালা হামা দিয়ে কাপড় ধোয়ার সময় খালার ফর্সা অনেকটাই দেখা যাচ্ছিল। দুই মাঝের গিরিপথটা কোনো অন্ধকারে ঢুকে গেছে। দুটো খালার নাড়াচাড়ার সাথে সাথে তুলতুল করে দুলছিল। আমি হিপনোটাইজ হয়ে গিয়েছিলাম। চোখের পলক পড়ছিল না, এক দৃষ্টিতে খালার সেই অপূর্ব সুন্দর ঐশ্বর্য দেখছিলাম। এমন সময় খালা আমাকে হয়তো কিছু বলার জন্য আমার দিকে তাকিয়ে আমার চোখের দৃষ্টি অনুযায়ী নিজের দিকে তাকাল। খোলা আর আমি অপলক তাকিয়ে খালার দেখছি। সেটা খালা টের পেলেন। আমাকে দিকে তাকিয়ে হেসে বললেন, কিরে হা করে কি দেখছিস? সাবালক হয়ে গেছিস দেখছি। দাঁড়া, তোর মাকে বলি তোর একটা বিয়ে দিয়ে দিক। আমি লজ্জায় লাল হয়ে বললাম, খালা এসব কি বলছেন? খালা রহস্যময় হাসি দিয়ে বললেন, তুই দেখলে দোষ হয় না, আর আমি বললেই দোষ।
তারপর চোখ নাচিয়ে জিজ্ঞেস করলেন, কি রে, লোভ হয়? আর লোভ হলেই বা পাচ্ছিস কোথায়? আয়, আমার হয়ে গেছে, তুই তো ভীষণ হয়ে গেছিস। নে গোসল করে ঠান্ডা হও, বলে হাসতে হাসতে চলে গেল খালা। আমার আর লজ্জার সীমা রইল না। এ কি করলাম আমি? নিজের উপর ভীষণ রাগ হতে লাগল আমার। এ কথা যদি মায়া জানতে পারে? খালা এমনিতে খুব পরহেজগারি ভাব দেখাত। নিয়মিত নামাজ পড়ত আর পর্দা করত। তবে আমার সামনে খালা মাঝে মাঝে যেরকম অমনোযোগে গায়ের কাপড় খসে যেত, তাতে আমার মনে হতো পরহেজগারিটা খালার একটা খোলস। আমার দুই বিশ্বাস ছিল যে খালা যতই পরহেজগারি দেখাক না কেন, তলে তলে জ্বলে। কেউ যদি খালাকে প্রস্তাব দিয়ে বসে, তবে খালা রাজি না হয়ে পারবে না। মায়ের সাথে আমার সম্পর্কটা বেশ জমে উঠছিল। ওকে দেখলেই আমার বুকটা ধিপুধিপ করত। অনেক কাঠখড় পুড়িয়ে শেষ পর্যন্ত ওর সাথে সরস একটা সম্পর্ক তৈরি করতে পেরেছিলাম। কিন্তু মেয়েটা বড়ই রহস্যময়ী আর ভীষণ অহংকারী, জেদি। মায়ার অপূর্ব সুন্দর চেহারা আর আমার তুফান জাগাত। মনে মনে কল্পনা করতাম, যদি আমি আরও বড় হতাম আর বেশ ভালো একটা চাকরি করতাম, তাহলে মাকে বলে ময়না খালাকে প্রস্তাব দিতাম মায়াকে বিয়ে করার জন্য। যাই হোক, সেটা যখন হবার নয়, তখন আমি মনে প্রাণে চেষ্টা চালিয়ে যেতে লাগলাম। যেভাবেই হোক, কমপক্ষে একটিবার হলেও না পারলে সারা জীবন আক্ষেপ থেকে যাবে, যা থেকে আমি কোনোদিন মুক্তি পাব না। মাঝে মাঝে মনে হতো আমি প্রস্তাব দিলেই মায়া আমার সাথে রাজি হয়ে যাবে, কিন্তু পরক্ষণেই আমি একটু কাছে ঘেঁষলেই নানা কৌশলে আমাকে পাশ কাটিয়ে চলে যেত। কিছুতেই আমার নাগালের মধ্যে আনতে পারছিলাম না। মাঝে মধ্যে ওর হাত ধরতে পেরেছি, কিন্তু এর বেশি কিছু নয়। তবে ওর কথাবার্তা এবং আচরণে এ বিশ্বাস আমার জন্মেছিল যে সুযোগমতো যদি আমি ওকে ধরি তবে ও আমাকে দিবে। কিন্তু সেই সুযোগটাই হচ্ছিল না। কখনো যদি আমি কোনো ছলছুতায় মায়াকে একা আমার ঘরে নিয়ে যাওয়ার চেষ্টা করতাম, তখনই ও যে কোনো কারণ দেখিয়ে আমাকে ফাঁকি দিয়ে চলে যেত। অবশেষে একটা মোক্ষম সুযোগ আমি হাতে পেয়ে গেলাম, আর সেই সুযোগটাকে কোনোমতেই হাতছাড়া করতে চাইলাম না। রেনুর বিয়ের দিন সারা বাড়ি লোকে লোকারণ্য। আমরা সবাই অতিথিদের খাওয়া দাওয়া, টেবিল চেয়ার, ঘর সাজানো, রান্নার বিভিন্ন উপকরণের যোগান দেওয়া, এসব নানা কাজে ব্যস্ত। এই ব্যস্ততার মধ্যেই যাওয়া আসার পথে আমি সুযোগ বুঝে প্রথমবারের মতো মায়ার কনুই দিয়ে দিলাম। মায়া চোখ মটকে সরে গেল। সন্ধ্যার পর যখন বিয়ে পড়ানো হচ্ছিল, মায়া আর সব মেয়েমানুষের ভিড়ে অন্ধকারে দাঁড়িয়ে পিছন থেকে ছোট চাচি ওকে বর বা বরপক্ষের লোকের সামনে যেতে মানা করেছিলেন, বিয়ের অনুষ্ঠান দেখার চেষ্টা করছিল। আমি পিছন থেকে মায়াকে দুই হাতে ওর দুটো ধরে জোরে দিলাম। মায়া উহ ছাড়ো বলে ঝাপটা দিয়ে আমার হাত ছাড়িয়ে নিয়ে আমাকে জোরে ঠেলে দিয়ে ওখান থেকে সরে গেল। আমি মনে মনে বললাম, তোর তেজ আমি আজকেই মারব। বিয়ে হয়ে যাওয়ার পর বরপক্ষের লোকদের শোবার ব্যবস্থা করা হলো কাছারি ঘরে। বরপক্ষের সাথে কয়েকজন মহিলা এসেছিলেন। তাদের শোবার ব্যবস্থা হলো ছোট কাকার ঘরে আর আমাদের ঘরে। আমি জানতাম এমনটা হবে। শোয়ার জায়গার অভাব হবেই, তাই আগে থেকেই আমার ব্যবস্থা আমি করে রেখেছিলাম। ছোট চাচিকে বলে রেখেছিলাম, যদি শোয়ার সমস্যা হয় তবে ময়না খালা আমার ঘরে শুতে পারবে। সব আয়োজন শেষ, খাওয়া দাওয়াও শেষ। তখন প্রশ্ন উঠল, কে কোথায় শোবে? আমি ঘরের বাইরে দাঁড়িয়ে সব শুনছিলাম। ময়না খালা চাচিকে বললেন, বুবু, আমাদের জায়গা তো দখল হয়ে গেছে, আমরা মামেয়ে কোথায় শোব? ছোট চাচি বললেন, তোরা যদি কিছু মনে না করিস তাহলে মনির ঘরে শুতে পারিস, তা না হলে রান্নাঘরে আমাদের সাথে গাদাগাদি করে থাকতে পারিস। চাচির প্রস্তাবের সাথে সাথে ময়না খালা আমার গড়ে শোয়ার পক্ষে মত দিলেন। কিন্তু মায়া প্রতিবাদ করে বসল। নিচু স্বরে খালাকে বলল, তুমি কি পাগল হয়েছ মা? একটা জুয়ান ছেলের সাথে এক ঘরে আমরা শোব? খালা একইভাবে মায়াকে বললেন, একটা তো মাত্র রাত মা। তাছাড়া মনি আমাদের ঘরের ছেলে, ওকে আমরা কি চিনি না? সেই ছোটবেলা থেকেই তো ওকে দেখছিস। মায়া তবুও আমার ঘরে শুতে নিমরাজি হচ্ছিল। তখন খালা ওকে ধমক দিয়ে বললেন, পাগলামি করিস না মায়া, এই গরমে গাদাগাদি করে রান্নাঘরে পচার চেয়ে মনির ঘরে শোয়া অনেক ভালো। আর কথা বলবি না, চুপ করে থাক। আমি একটু সরে গেলাম। একটু পরেই চাচির গলার আওয়াজ পেলাম, আমাকে ডাকছেন। আমি হাজির হলে আমাকে জানালেন যে ময়না খালা আর মায়া আমার ঘরে শোবে। খুশিতে আমার নাচতে ইচ্ছে করছিল, তবুও নিমরাজি হবার ভান করে রাজি হলাম। তখন চাচি বললেন, তোর কোনো সমস্যা হবে না,
আমি ওদের জন্য মেঝেতে বিছানা করে দিচ্ছি। সাথে সাথে আমি প্রতিবাদ করলাম, না চাচি, সেটা কি করে হয়? খালা মুরুব্বি মানুষ মেঝেতে শোবে আর আমি খাটে শোব, এ হয় না। সুযোগ পেয়ে মায়াকে এক হাত নিলাম। বললাম, শুধু মায়া হলে সেটা কোনো ব্যাপার ছিল না। মেঝেতে বিছানায় কেন, ও যদি মাটিতেও শুতো তাতেও আমার কিছু যেত আসত না। কিন্তু খালা কি করে মেঝেতে থাকবে? কিন্তু ময়না খালা সে কথা উড়িয়ে দিয়ে বলল, দরকার নেই বাবা, তোর সিঙ্গেল খাট। আমাদের দুজনের ঠাসাঠাসি হবে, তার চেয়ে মেঝেতে হাত পা ছড়িয়ে আরাম করে শোয়া যাবে। তুই ভাবিস না, আমরা মেঝেতেই শোব। আর এতে তোর খারাপ কি আছে? আমি তো নিজের ইচ্ছেতেই মেঝেতে শুচ্ছি। বিয়ের দিন উপলক্ষে মেয়েদের সবাই লাল শাড়ি পরেছিল। ময়না খালাকে এত সুন্দর লাগছিল। যে মায়া আর ময়না খালা যখন পাশাপাশি দাঁড়িয়েছিল, মনে হচ্ছিল দুই বোন ওরা। ময়না খালাকে দেখে মনেই হচ্ছিল না যে উনার এতটা বয়স হয়েছে। দুপুরের পর সবাই যখন সাজুগুজু করে বেরুল, ময়না খালাকে সবার থেকে আলাদা লাগছিল। আমি খালাকে কথাটা বলার লোভ সামলাতে পারলাম না। সুযোগের অপেক্ষায় থেকে খালাকে একা পেয়ে বললাম, খালা, আপনাকে যা লাগছে না? খালা সলজ্জ হাসি দিয়ে বলল, যাহ, তুই আর পাকামো করিস না, এই বয়সে আবার। আমি হাসতে হাসতে বললাম, সত্যি বলছি মাইরি, আপনাকে দেখে মনেই হচ্ছে না যে আপনার এত বড় একটা মেয়ে আছে। সাবধান, কেউ আবার আপনাকে অবিবাহিত মনে করে বিয়ের প্রস্তাব দিয়ে বসতে পারে। রূপের আগুন তো আছেই। আল্লাহ জানে আজকার মনে আগুন ধরাতে যাচ্ছেন উ। আমি জানতাম আমার এসব কথা খালার খুব ভালো লাগছিল। কিন্তু তবুও উনি আমার দিকে তেড়ে এলেন। বললেন, দেপো ছুকরা, পাকামো হচ্ছে না? খালার দিকে বদনজরে তাকাচ্ছিস, তোর লজ্জা করছে না? তুই তো দিনে দিনে দেখছি একটা আস্ত বদমায়েস হয়ে উঠছিস। এবারে সত্যি সত্যি আমি তোর মাকে বলবো যাতে উনি তাড়াতাড়ি তোকে বিয়ে দিয়ে একটা বউ এনে দেন। না হলে কার যে সর্বনাশ করবি কে জানে। যা ভাগ, এখানে দাঁড়িয়ে গুলতামি করলে হবে? কাজ নেই তোর? খালা যেন আমার সামনে থেকে তখনকার মতো পালিয়ে বাঁচলেন। চাচি আমার ঘরের মেঝেতে দেয়াল ঘেঁষে তোষক পেতে বেশ বড় করে একটা বিছানা করে দিলেন। আমরা যখন শুতে গেলাম তখন প্রায় মাঝরাত। খালা দেয়াল ঘেঁষে আর মায়া বাইরের দিকে শুলো দেখে খুশিতে আমার রীতিমতো বাজাতে ইচ্ছে করছিল। এটাই তো চাইছিলাম। মনে মনে ভাবলাম, এত রাত করে শোয়া হলো, একটু পরেই দুজন গভীর ঘুমে তলিয়ে যাবে। আর তখনই অন্ধকারে চুপি চুপি আমি উঠে গিয়ে মায়ার পাশে শুব। শোয়ার পর বাতি নিভিয়ে দেয়া হল। ঘরটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেল। এমন অন্ধকার যে নিজের হাতটাও দেখা যাচ্ছিল না। কেবল তিনটে প্রাণীর শ্বাস ফেলার আওয়াজ শোনা যাচ্ছিল। বাইরে তখনও কোলাহল, ডেকোরেশনের লোকজন প্লেট, গ্লাস, টেবিল, চেয়ার, ডেকচি এসব গোছাচ্ছে। অনেকক্ষণ ঘুম এলো না। কিভাবে কি করব সেটাই ভাবছিলাম। মায়াকে যে সুযোগ হাতে এসেছে, এটা কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। পরে আর এমন সুযোগ নাও পাওয়া যেতে পারে। কিন্তু মায়াকে ধরার মতো পর্যাপ্ত সাহস পাচ্ছিলাম না। হাত পা গুলো কেমন যেন অসাড় হয়ে আসছিল। মনের মধ্যে থেকে আকর্ষণ হচ্ছিল কিন্তু শক্তি পাচ্ছিলাম না। অন্য সময় যেমন মায়ের কথা ভাবলেই, কিন্তু তখন সেখানেও কোনো সাড়া পাচ্ছিলাম না। বড্ড অসহায় লাগছিল নিজেকে। এসব ৭-৫ ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি টের পাইনি। একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভাঙল। জেগে দেখি গরমে আমার শরীর ঘেমে গেছে। খোলা জানালা দিয়ে ফুরফুরে বাতাস আসছে, তবুও ঘেমে গেছি। আসলে ওটা ছিল দুঃস্বপ্নের ফল। প্রথমে মাথাটা কিচ্ছু মনে পড়ছিল না। পরে ক্যামেরার ফ্ল্যাশের মতো হঠাৎ করে মনে পড়ল সবকিছু। বুকের মধ্যে ধিপুধিপ করতে লাগল। হায় হায়, করলাম কি? নাদানের মতো ঘুমিয়ে কাটালাম রাতটা। না জানি রাত কত হয়েছে, ভোর হয়ে গেল নাকি। এ কি করলাম? উফ! নিজের মাথার চুল টেনে ছিঁড়তে ইচ্ছে করতে লাগল। মায়া কথা মনে হতেই হয়ে উঠল। বুকেও অনেক সাহস ফিরে এলো। মনে মনে সংকল্প করলাম, যা হয় হবে, একবার ট্রাই করতেই হবে। তাছাড়া আমার দুই বিশ্বাস ছিল, মুখে মায়া যাই বলুক না কেন, একবার ধরে বসলে না করবে না। আমি বিছানা থেকে আস্তে আস্তে উঠলাম যাতে কোনো শব্দ না হয়। যদিও শব্দ হওয়ার কোনো কারণ ছিল না, কারণ আমার খাটটা ছিল যথেষ্ট মজবুত। পুরনো আমলের শালকাঠের তৈরি। ৩-৪ জন উঠে নাচানাচি করলেও কোনো শব্দ হতো না। আমি মেঝেতে নামলাম। শোয়ার সময় দেখেছিলাম খালা শুয়েছে দেয়াল ঘেঁষে ওই পাশে আর মায়া শুয়েছে এপাশে। আমি গুটি গুটি পায়ে এগিয়ে গেলাম। ঘরের মধ্যে ঘুটঘুটে অন্ধকার।
কেবল আবছাভাবে ওদের বিছানাটা দেখা যাচ্ছে। বিছানার কাছে গিয়ে দাঁড়ালাম। দুটো ফোঁস ফোঁস করে ঘুমাচ্ছে। দুজনের মাঝে প্রায় ৩ ফুট দূরত্ব। বড় বিছানা, গরমের কারণে ফাঁক রেখে শুয়েছে। অন্ধকারে লাল শাড়ি কালচে লাগছে। হাতার বাইরে থাকা হাতের অংশ ফর্সা হওয়ায় অন্ধকারেও চকচক করছে। আমি আরেকটু কাছে গেলাম। আমার হিসেব মতো এপাশে মায়া শুয়ে ঘুমাচ্ছে। ফলে কাছেও চকচকে ফর্সা ত্বক দেখা যাচ্ছে। আমি আস্তে আস্তে মায়ের কাছে বসে পড়লাম। আলতো করে ডান হাতটা রাখলাম ওর ফর্সা হাতের উপরে। অন্ধকার একটু ফিকে হয়ে এসেছিল। চেহারা না বোঝা গেলেও বেশ দেখা যাচ্ছিল যে দুজনেই দেয়ালের দিকে মুখ রেখে কাত হয়ে শুয়ে ঘুমাচ্ছে। আমার বুকের মধ্যে ড্রামের আওয়াজ হচ্ছিল। তবুও সাহসে ভর করে হাতটা আরেকটু এগিয়ে দিলাম।